কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে পৃথিবীর নিকৃষ্টতম স্বৈরাচারিণী নিশিরাতের অবৈধ প্রধানমন্ত্রী সারা বাংলাদেশে যে হত্যা গুম করেছেন তার প্রতিবাদে আজকের এই আলোচনা সভায় উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বকশীগঞ্জ পৌর শাখার বিপ্লবী সদস্য সচিব স্নেহস্পাদন ছোট ভাই তানজির আহমেদ সুজন, যুগ্ম আহ্বায়ক তৌহিদ মেহেদী, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক হিলারি রাজীব বাবু সহ বকশীগঞ্জ পৌর যুবদলের 9টি ওয়ার্ড থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত। আজকে আমাদের পৌর যুবদলের এই মিছিলে ছাত্রদলের বকশীগঞ্জ উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ে নেতা কর্মী আবেগ ধরে রাখতে না পেরে ওনারা উপস্থিত রয়েছেন আজকে এই মালিবাগ মোড়ে। আমার আশপাশে সম্মানিত ব্যবসায়ী বৃন্দ উপস্থিত, বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত উপস্থিতি, সবাইকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বকশীগঞ্জ পৌর শাখার পক্ষ থেকে রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, আপনারা সবাই অবগত রয়েছেন সারা বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়েছিল গত জুন মাসে। সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই শেখ হাসিনা ওয়াজেদ ছাত্ররা যখন তাদের যে আন্দোলনের দাবিটি ছিল, আজকে আমার সামনে অনেকেই উপস্থিত রয়েছেন, আপনাদের সন্তানরাও বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে ছাত্রদের যে আন্দোলনটি ছিল যে যাতে মেধার ভিত্তিতে ছাত্র সমাজ যাতে চাকরি পায়, সাধারণ কোটা যাতে 90 থেকে 95% হয়, এটি ছিল তাদের দাবি। এই দাবি আদায়ের অধিকার রাজপথে আদায় করতে গিয়ে ওই স্বৈরাচারিণী সরকার এই ছাত্র সমাজকে রাজাকারের উপাধি দিয়েছিল। সংগ্রামী সাথী ও বন্ধুরা, সেই রাজাকারের উপাধি দেওয়ার পরে সারা বাংলাদেশে ছাত্র সমাজ যখন জাগ্রত হয়েছে, বাংলাদেশে প্রথম আন্দোলনটি শুরু হয়েছিল ঢাকা ইউনিভার্সিটি থেকে। তারপরে রাজাকার উপাধি দেওয়ার পরে সারা বাংলাদেশে প্রত্যেকটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই আন্দোলনে সামিল হয়েছিল। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, সেই আন্দোলনে সামিল হওয়ার পরে গত 15ই জুলাই শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরের একটি বক্তব্য, তিনি ছাত্রদের সঙ্গে আলোচনায় না বসে ওবায়দুল কাদের কিন্তু ছাত্রলীগকে নির্দেশ দিয়েছিলেন। ছাত্রলীগকে নির্দেশ দিয়ে তিনি জাতির উদ্দেশ্যে বলেছিলেন যে এই ছাত্র সমাজকে শায়েস্তা করার জন্য ছাত্রলীগই নাকি যথেষ্ট। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, সেই 15ই জুলাইয়ে ঢাকা ইউনিভার্সিটিতে সন্ধ্যার দিকে এই বাংলাদেশের স্বাধীনতাকামী যে ছাত্র সমাজ আন্দোলন করতেছিল, সেই ছাত্র সমাজের উপরে ওই স্বৈরাচারিণী সরকারের
যে বাহিনী ছাত্রলীগের গুন্ডারা কিন্তু নির্বিচারে আক্রমণ করে হত্যা নির্যাতন করেছে সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার। সেই 15 তারিখে আন্দোলনের 15 তারিখে আক্রমণের পরে সারা বাংলাদেশের মানুষের বিবেক সেদিন জাগ্রত হয়েছিল সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার। সেই 15 তারিখের পরে 16 তারিখ থেকে সারা বাংলাদেশে ছাত্রদের সঙ্গে অভিভাবক সহ মেহনতি মানুষ রাস্তায় নেমেছিল সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার। সেই শেখ হাসিনা ওয়াজেদ তিনি যখন দেখেন এই অবস্থা, তিনি তখন 18 তারিখে আমাদের বাংলাদেশের একজন তথ্য মন্ত্রী ছিলেন জুনায়েদ আহমেদ পলক। আপনারা সবাই অবগত রয়েছেন। জুনায়েদ আহমেদ পলক তিনি সারা বাংলাদেশে নেটওয়ার্ক বন্ধ করে দিয়ে 18 তারিখে সারা বাংলাদেশে নির্বিচারে গুলি করে হাজার হাজার ছাত্র, শিক্ষক, শিশু, আলেম সমাজের মানুষকে তিনি হত্যা করেছেন সংগ্রামী। আমি আমার বক্তব্যের প্রারম্ভে যে কথাটি বলতে চাই, এই ছাত্র আন্দোলন থেকে শুরু করে এই আন্দোলনে যারা মৃত্যুবরণ করেছেন, আল্লাহ তাআলা তাদের যাতে জান্নাতুল ফেরদৌস নসিব করে এবং শহীদি মর্যাদা দান করে সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার। সারা বাংলাদেশের ন্যায় আমাদের বকশীগঞ্জ উপজেলাও 2 জন ভাই শহীদ হয়েছেন। একজনের বাড়ি হলো টাঙ্গারি পাড়ায়, তিনি গার্মেন্টস কর্মী ছিলেন। তিনি ঢাকায় আন্দোলনরত অবস্থায় পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেছেন। আরেকজন আছেন, তার বাড়ি চরকাউরিয়া, তিনি ঢাকায় রিক্সা চালাইতেন। তিনিও ছাত্র আন্দোলনে যোগ দিয়ে তিনিও গুলিতে নিহত হয়েছেন। আমি আমার বকশীগঞ্জের যে 2টি ভাই মারা গিয়েছে, আমি বলতে চাই আল্লাহ তাআলা তাদেরকে শহীদি মর্যাদা দান করুক এবং তাদেরকেও জান্নাতুল ফেরদৌস নসিব করুক। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, আজকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে আমাদের বকশীগঞ্জের একজন কৃতি সন্তান রয়েছেন। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়ক হিসাবে আন্দোলন করেছেন। বরিপাড়ার সন্তান আমার স্নেহস্পদ ছোট ভাই সানি, তিনি গুলিতে আহত হয়েছিলেন, তার মাথায় গুলি লেগেছিল। তিনি আহত অবস্থায় রয়েছেন, তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা তাকে যেন সুস্থতা দান করে সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার। আজকে 18 তারিখে ওই ছাত্র মেহনতি জনতার উপরে যখন বাংলাদেশের নেটওয়ার্ক বন্ধ করে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছিল, তখনও কিন্তু বাংলাদেশে এই আন্দোলন থেমে যায়নি। আপনারা সবাই জানেন, বাংলাদেশে একটি ভাতের হোটেল ছিল, বাংলাদেশের একটি রাষ্ট্রীয় জায়গায় তিনি দায়িত্বে ছিলেন। সেই ভাতের হোটেলের মালিক ছিলেন ডিবি হারুন। এই ডিবি হারুনের ভাতের হোটেলে নিয়ে গিয়ে বাংলাদেশে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন তৈরি হয়েছিল, সেই আন্দোলনের 6 জন নেতাকে আটক করে নির্যাতন করে বাংলাদেশে একটি নাটক মঞ্চস্থ করা হয়েছিল। তাদেরকে দিয়ে জোর করে বক্তব্য দেওয়া হয়েছিল যে আমরা এই ছাত্র আন্দোলন প্রত্যাহার করে নিয়েছি সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার। কিন্তু তারা ওই 18 তারিখে তাদের বন্দী হওয়ার পরে আমাদের যে ছাত্র আন্দোলনে যারা ভূমিকা রেখেছে, তারা কিন্তু আগে থেকেই তাদের কথা ছিল যে আমরা যদি জেলেও যাই আপনারা আন্দোলন চালিয়ে নিয়ে যাবেন। তারই ফলশ্রুতিতে 24 তারিখের পরে
সারা বাংলাদেশে ছাত্র জনতার গণ আন্দোলন শুরু হয় সরকারের বিরুদ্ধে। সেই ছাত্র জনতার গণ আন্দোলনে বাংলাদেশে প্রত্যেকটি দল অংশগ্রহণ করে, সাধারণ মেহনতি মানুষ অংশগ্রহণ করে, শিশু বাচ্চারা পর্যন্ত কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করেছে সংগ্রামী সাথী ও বন্ধুরা। সেই আন্দোলনের ফলশ্রুতিতে গত 5ই আগস্ট এই বাংলাদেশের অবৈধ নিশিরাজ্যের ভোট চোরের প্রধানমন্ত্রী, পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম স্বৈরাচারী শেখ হাসিনা ওয়াজেদের কিন্তু পতন হয়েছে সংগ্রামী সাথী ও বন্ধুরা। আজকে এই হাজার হাজার শহীদের বিনিময়ে বাংলাদেশ আবার দ্বিতীয়ভাবে স্বাধীন হয়েছে সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার। আমরাও কিন্তু মুক্তভাবে কথা বলতে পারি নাই, আমরাও মুক্তভাবে কথা বলতে পারি নাই। বাংলাদেশের কোনো মানুষ যারা ব্যবসা করেন, চাকরি করেন, তারাও কিন্তু মুক্তভাবে কেউ কথা বলতে পারেন নাই। আজকে মুক্তভাবে কথা বলার দিনটি এসেছে। আজকে যাদের এই অর্জনের বিনিময়ে হাজার হাজার নেতা কর্মী, সাধারণ মানুষের মৃত্যুর বিনিময়ে যে স্বাধীনতা এসেছে, আমি আজকে যে কথাটি বলতে চাই, আজকে 15ই আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগের একটি শোক দিবস তারা পালন করে। এই 15ই আগস্টে আমি বলতে চাই, এই ছাত্র আন্দোলন গণ আন্দোলনে রূপান্তরিত হয়ে গণ অভ্যুত্থানের মধ্যে এই স্বৈরাচারিণী শেখ হাসিনা ওয়াজেদকে যেহেতু বিদায় নিতে হয়েছে, হাজার হাজার নেতা কর্মী, মেহনতি জনতার লাশের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা এসেছে। বাংলাদেশে যদি শোক দিবস পালন হয়, সেটি হবে এই জুলাই মাস। জুলাই মাস হবে বাংলাদেশে শোকের দিবসের মাস। আর আগস্ট মাসে যেহেতু বিজয় এসেছে, আগস্ট মাস হবে বাংলাদেশিদের জন্য বিজয়ের মাস সংগ্রামী সাথী। আজকে আমি গতকালকে বক্তব্য দিয়েছিলাম যে আপনারা শহীদের রক্ত, বাংলাদেশের যে সকল নেতা কর্মী, সাধারণ মানুষ শহীদ হয়েছে, অনেকেই আজকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ওই শেখ হাসিনা ওয়াজেদ তিনি কিন্তু পালিয়ে ভারত গিয়েছেন। ভারতে গিয়ে তিনি কিন্তু এখনো বাংলাদেশ নিয়ে চক্রান্ত করছেন। আজকে তিনি যখন সমস্তভাবে ব্যর্থ, তিনি ওখানে বসে বাংলাদেশের সংখ্যালঘুদের বাড়ি করে আগুন দিয়ে একটি জাতিগত দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার। সেই জাতিগত দাঙ্গা লাগানোর জন্য ইতিমধ্যেই তিনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় তিনি ফোনে কথা বলেছেন, এবং এই ফোনের কলটি ইতিমধ্যে আপনারা জানেন ফেসবুকে কিন্তু ভাইরাল হয়ে গিয়েছে। তিনি কি কি নির্দেশনা দিচ্ছেন, আমি গতকালকেও বক্তব্যে বলেছিলাম যে 5ই আগস্ট বাংলাদেশের যে বিজয়টি অর্জন হয়েছিল, সারা বাংলাদেশে বিভিন্ন উপজেলায়, জেলাতে কিন্তু বিভিন্ন উপাসনালয়, মন্দির, গির্জা, আওয়ামী লীগ অফিস, আওয়ামী পরিবারের কোনো ব্যবসায়ী, বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীদের দোকানপাটেও কিন্তু বিভিন্ন জায়গায় হামলা হয়েছে। কিন্তু বকশীগঞ্জে এই ধরনের কোনো ঘটনা কিন্তু বকশীগঞ্জে হয় নাই। আমরা, আমার নেতা জনতা আমিনুজ্জামান মিল্লাত সাহেব বলেছেন যে বাংলাদেশের স্বাধীনতা হাজার মৃত্যুর বিনিময়ে এসেছে। এই মহামান্বিত অর্জনটাকে প্রতিশোধ নিয়ে কারো উপর হামলা করে আমরা এই বিজয়ের অর্জনটাকে ম্লান করতে চাই না। তার একটি নির্দেশনা ছিল
বকশীগঞ্জ একটি শান্তিপ্রিয় জায়গা। আমি আগামী দিনে যদি ইনশাল্লাহ বকশীগঞ্জের নেতৃত্ব আল্লাহ তাআলা আমাকে দেওয়ার তৌফিক দেয়, বকশীগঞ্জের পরিবেশ যাতে ঠান্ডা থাকে, শান্ত থাকে, সবাই যাতে ভালো থাকতে পারে, যার জন্য আমরা প্রশাসনের পাশাপাশি বিএনপির নেতা কর্মীরা আপনারা কিন্তু আমাদের অবস্থানও রেখেছি। আমরাও বিভিন্ন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের বাড়িতে হামলা হয়েছে, আমরা দাঁড়িয়েছি যে ভাঙচুর করা যাবে না। সংগ্রামী সাথী বন্ধুরা, শেখ হাসিনার সেই নির্দেশে আমরা জানতে পেরেছিলাম যে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগেরও কিছু নেতা কর্মী হয়তো বকশীগঞ্জে বাজারে আপনারা বিচরণ করছেন। আমরা জানতে পেরেছিলাম যে আপনারা হয়তো বকশীগঞ্জে রাজপথে আপনারা নামবেন, যার জন্য গতকালকে আমরা আমাদের মিটিং থেকে বক্তব্য দিয়েছিলাম যে আপনারা এসেছেন, আপনারা আপনাদের যার যার কর্ম করেন, কিন্তু শহীদের রক্ত যেহেতু এখনো শুকায় নাই, সেহেতু রাজপথে নামার চেষ্টা করবেন না। রাজপথে নেমে বকশীগঞ্জের এই শান্ত প্রিয় পরিবেশটাকে নষ্ট করার চেষ্টা করবেন না। কারণ বকশীগঞ্জে আজকে আপনারা বাংলাদেশ ও আওয়ামী লীগ হয়তো একটি পরিবার, যে বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া সারা বাংলাদেশের সকল দল সহ সাধারণ মেহনত মানুষ কিন্তু আজকে অবস্থান নিয়েছে ওই আওয়ামী লীগের বিরুদ্ধে। আপনারা, আমি আজকে ওই আওয়ামী লীগের বকশীগঞ্জের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সকল পর্যায়ের নেতা কর্মীকে ধন্যবাদ জানাতে চাই যে আপনারা ওই খুনি হাসিনার কথা না শুনে আপনারা জনগণের পালসটাকে বোঝার চেষ্টা করেছেন। আপনারা রাজপথে আসেন না, আমি আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই। আপনার শেখ হাসিনার কথা শোনার সময় নাই। তার নামে সারা বাংলাদেশে প্রত্যেকটি উপজেলা থেকে মামলা হবে, তার নামে আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালে মামলা হবে, হাজার হাজার মামলা তার হবে। সংগ্রামী সাথী ও বন্ধুরা, তার জন্য আপনাদেরও লজ্জা থাকা উচিত। এই ধরনের একজন নেতার পিছনে আপনারা আসলে রাজনীতি করবেন কিনা। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, আর আমি বলতে চাই, বাংলাদেশ আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতা আছেন, অনেকেই আজকে বঙ্গবন্ধুর ছবি যখন ভাঙচুর হয়, অনেকের হৃদয়ে রক্তক্ষরণ হয়, কিন্তু আমি এটিও জানি যে আপনাদের হৃদয় রক্তক্ষরণের পাশাপাশি যে কথাটি আপনাদের হৃদয়ের কথা, যে আজকে যখন বঙ্গবন্ধুর ছবি ভাঙে, এটি আজকে এই 15 বছরের খুবই ভাঙে, এবং এটি ভাঙার একমাত্র কারণ হলো শেখ হাসিনা। শেখ হাসিনার অতিমাত্রা বাড়াবাড়ির জন্যই আজকে বঙ্গবন্ধুর ছবি বিভিন্ন জায়গায় ভাঙা হয়। আমি জানি, এটাও জানি। তাই আমি আজকে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের যারা নেতৃবৃন্দ রয়েছেন, আমি যারা মানবিকভাবে যে রাজনীতি করেন, যারা নীতি আদর্শের দিকটি চিন্তা করেন, আমি বলবো যে এই খুনি হাসিনার সাথে না থেকে নিজের বিবেক দিয়ে চিন্তা করে আপনারা মানবিকভাবে গণপদত্যাগের ব্যবস্থা করেন বাংলাদেশ আওয়ামী লীগ থেকে। আপনাদেরকে নিয়ে আগামী দিনের বাংলাদেশ ইনশাআল্লাহ বিনির্মাণের জন্য আমাদের নেতা এমরুদুজ্জামান মিল্লাত সাহেবের সঙ্গে কথা বলে সবাইকে নিয়ে মিলেমিশে এই বকশীগঞ্জ দেওয়ানগঞ্জ উপজেলাকে একটি মডেল উপজেলা করার জন্য আমরা আমাদের নেতার সঙ্গে কথা বলবো। আজকে গত 5ই আগস্ট এই সরকারের পতনের পরে বকশীগঞ্জ উপজেলায় বিভিন্ন সরকারি অফিস আদালত, বিভিন্ন হাট বাজার, বিভিন্ন বাস স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড, অটো স্ট্যান্ডে যারা অতীতে চাঁদাবাজি করেছেন আওয়ামী লীগের ছত্রছায়ায়, তারা কিন্তু আজকে মাঠে নাই। কিন্তু বিএনপির আমাদের নেতা
এম রশিদুজ্জামান মিল্লাত সাহেবের বক্তব্যটি হলো যে বকশীগঞ্জ উপজেলা বিএনপি যুবদল ছাত্র দলের কোন নেতৃবৃন্দ সরকারি অফিস আদালত বিভিন্ন বাস স্ট্যান্ড সিএনজি স্ট্যান্ড হাটের ইজারাদার যারা রয়েছেন তাদের সাথে যাতে যায় কোনো বার্গেনিং না করে এবং এই জায়গায় যাতে কোনো আধিপত্য বিস্তার না করে, এটি এম রশিদুজ্জামান মিল্লাত সাহেবের নির্দেশনা। যদি কেউ করে তাহলে এর দায়ভার দল নিবে না। এবং মিল্লাত সাহেবের বক্তব্য পরিষ্কার, তিনি বলেছেন যে এই ধরনের কাজ যদি কেউ করে তাহলে তাদেরকে আগে লিস্ট করে দল থেকে বহিষ্কার করা হবে, তারপরে আইনের কাছে সুপর্দ করা হবে। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আজকে আমরা একটি জিনিস কিন্তু লক্ষ্য করছি, সারা বাংলাদেশের ন্যায় আমাদের ওই শেখ হাসিনা ওয়াজেদের মতো আমাদের বকশীগঞ্জে একজন এমপি নির্বাচিত হয়েছিলেন নূর মোহাম্মদ সাহেব। তিনি 6 মাসের এমপিত্ব পেয়েছিলেন, কিন্তু তিনি রাজনীতি দীর্ঘদিন আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিলেন। কিন্তু আপনারা যারা আওয়ামী লীগ করেন, আমি তাদেরকেও প্রশ্ন রাখতে চাই, আপনারা যারা আওয়ামী লীগ করেন, আমার প্রশ্ন হলো, তিনি যখন আওয়ামী লীগের রাজনীতি করেছেন, তিনি যে মানবিক দৃষ্টিকোণ থেকে নূর মোহাম্মদ সাহেব রাজনীতি করেছেন, কিন্তু এমপি হওয়ার পরে তিনি কিন্তু বকশীগঞ্জেও বাকশালী কায়দা চালু করেছিলেন। সেই বাকশালী কায়দার থেকে তিনি এমপি হওয়ার পরে সেই বাকশালী কায়দার থেকে বকশীগঞ্জে যে স্থানীয় সরকার নির্বাচনগুলো হয়েছে, সেই নির্বাচনে তিনি আধিপত্য বিস্তার করেছেন। সেই নির্বাচনে আধিপত্য বিস্তার করে তিনি কিন্তু জনগণের প্রত্যাশিত ভোট দিয়ে কিন্তু জনপ্রতিনিধি নির্বাচিত হতে দেন নাই। তিনি তার মনোনীত প্রার্থীদের কিন্তু বিজয়ী করেছেন। আজকে সারা বাংলাদেশের ন্যায় বকশীগঞ্জ উপজেলাও আপনারা লক্ষ্য করে থাকবেন, সারা বাংলাদেশে বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে মেয়র উপজেলা চেয়ারম্যান কিন্তু অফিস করতে পারতেছেন না। আজকে এই প্রধানমন্ত্রী স্বৈরাচারিণী শেখ হাসিনা ওয়াজেদের নেতৃত্বে সারা বাংলাদেশে ইউনিয়ন, পৌরসভা, উপজেলা যে নির্বাচনগুলো হয়েছে, কোথাও কিন্তু ভোটের নির্বাচন হয় নাই। আপনারা কি ইউনিয়ন পরিষদে ভোট দিতে পেরেছেন? আপনারাও ভোট দিতে পারেন নাই। কোথাও যেহেতু হয় নাই, আজকে যারা জনপ্রতিনিধি, বিপদের সময় জনপ্রতিনিধির দায়িত্ব হলো জনগণের পাশে থেকে জনগণকে সহায়তা করা। কিন্তু আজকে বকশীগঞ্জ উপজেলায় লক্ষ্য করে দেখেন, বকশীগঞ্জ উপজেলার 7টি ইউনিয়ন পরিষদ রয়েছে। আপনারা যোগাযোগ করে দেখেন, ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা কিন্তু ইউনিয়ন পরিষদে যায় না। ইউনিয়ন পরিষদে যায় না কারণ তারা ভোটে নির্বাচিত হন নাই। তারা ওই আওয়ামী লীগের মদতপুষ্ট হয়ে বিনা ভোটে তারা নির্বাচিত হয়েছিলেন। আজকে তারা জনরোষে পড়ার জন্য কিন্তু ইউনিয়ন পরিষদ পরিত্যাগ করছেন। আজকে আপনি উপজেলা পরিষদে যান, ওই উপজেলা পরিষদে ওই সাবেক এমপি নূর মোহাম্মদ সাহেবের ছোট ভাই, তিনিও কিন্তু ওই 5ই আগস্ট থেকে কিন্তু বকশীগঞ্জ উপজেলায় পদার্পণ নাই। তিনিও কিন্তু পালিয়ে বেড়াচ্ছেন। আপনি যতই পালিয়ে বেড়ান, ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকেও যেভাবে করছে জনগণ, আপনাকেও কিন্তু সেভাবেই করছে। এই অবৈধ নিশিরাতের ভোটের প্রধানমন্ত্রী ভোটে নির্বাচিত হয়ে অবৈধভাবে যারা নির্বাচিত হয়েছেন, যারা জনগণের অধিকার গুলাকে, জনগণের সেবাগুলা পান নাই, এই জনপ্রতিনিধিদের কাছে গিয়ে তারা কিন্তু আজকে তাদের খুঁজছেন। জনগণের ন্যায্য অধিকার যেহেতু পান নাই, তারা কিন্তু খুঁজছেন। এখন সময় এসেছে একটি যোগ্য বাংলাদেশ, সঠিক নেতৃত্বে, সবার সহযোগিতায় বাংলাদেশকে বিনির্মাণ করতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, আজকে আমি বলতে চাই, আজকের এই যুব দলের
এই সভা থেকে বলতে চাই যে সারা বাংলাদেশে এই নিশিরাতের অবৈধ ভোটের প্রধানমন্ত্রীর আন্ডারে যে সকল নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন হয়েছে, সারা বাংলাদেশের চিত্র যেহেতু একটি অনতি বিলম্বে যারা জনগণের ভোটে নির্বাচিত হন নাই তাদের পদ থেকে বিচ্যুত করে দিয়ে স্থানীয় সরকারের বিধিমালা মোতাবেক, সরকারি বিধিমালা মোতাবেক তাদের চেয়ারে বসিয়ে জনগণকে সুবিধা দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি, অনুরোধ জ্ঞাপন করছি। জনগণ যাতে কোন সুবিধার থেকে বঞ্চিত না হয়। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, আজকে আপনারা এখানে রয়েছেন, আমার এখানে একটি অটো স্ট্যান্ড রয়েছে। আমি অটো স্ট্যান্ডের উদ্দেশ্যে বলতে চাই, আমি এটা জানি যে আওয়ামী লীগের গুন্ডা বাহিনীরা এই অটো স্ট্যান্ডে চাঁদাবাজি করেছেন। আপনারা অনতি বিলম্বে আমার সঙ্গে যোগাযোগ করবেন। মিল্লাত সাহেবের নির্দেশনা আছে, অটো স্ট্যান্ডে কোনো চাঁদাবাজি হবে না, সিএনজি স্ট্যান্ডে কোনো চাঁদাবাজি হবে না, বাস স্ট্যান্ডে কোনো চাঁদাবাজি হবে না। আপনারা সবাই যোগাযোগ করবেন এবং এমরুজ্জামান মিল্লাত সাহেব দেওয়ানগঞ্জ বকশীগঞ্জে আগামী দিনে গণতান্ত্রিক যে নির্বাচন হবে, যে নির্বাচনে দেওয়ানগঞ্জ বকশীগঞ্জের উন্নয়নের উপকার আপনাদের জননন্দিত নেতা, যার কথা শুনলে বকশীগঞ্জ উপজেলায় আবাল বৃদ্ধ বনিতা কিন্তু একসাথে রাস্তায় নেমে আসে। আজকে সেই নেতা জননেতা এমরুজ্জামান মিল্লাত সাহেব তিনি কিন্তু অনতি বিলম্বে অতি অল্প সময়ের মধ্যে আপনাদের মাঝে আসবেন। মিল্লাত সাহেবের নির্দেশনা অনুযায়ী উনি বলেছেন বকশীগঞ্জের সংখ্যালঘু, বকশীগঞ্জের সর্বস্তরের মানুষকে নিয়ে এই বাংলাদেশে শেখ হাসিনা ওয়াজেদ যে 15টি বছর তিনি অন্যায়ভাবে দেশ পরিচালনা করেছেন, গুম খুন হত্যা করেছেন, আজকে 2 লক্ষ কোটি টাকা ঋণ থেকে সারা বাংলাদেশের মানুষের 18 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা রেখে পালিয়ে গিয়েছেন। শেখ হাসিনা ওয়াজেদ পালিয়ে গিয়েছেন। এই তলাবিহীন ঝুড়িকে আজকে বিনির্মাণ করতে হলে বাংলাদেশের বকশীগঞ্জের সকল পর্যায়ের মানুষের সহযোগিতা নিয়ে তিনি কিন্তু বকশীগঞ্জকে সুন্দরভাবে সাজিয়ে আগামী দিনে আপনাদের ইনশাআল্লাহ জনপ্রতিনিধি হবেন ইনশাআল্লাহ। আর আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন সদস্য ছিলেন, তিনি এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কোষাধ্যক্ষ হয়েছেন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ যদি আগামী দিনে আপনাদের ভোটে তিনি নির্বাচিত হতে পারেন, আপনারা ইনশাআল্লাহ দেওয়ানগঞ্জ বকশীগঞ্জে মন্ত্রিত্ব পাবেন ইনশাআল্লাহ। পরিশেষে আজকে আমি উদাত্ত একটি আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করব। আজকে যারা ওই নিশিরাতের অবৈধ ভোটের প্রধানমন্ত্রী, যার মদত পুষ্ট হয়ে বকশীগঞ্জের বিভিন্ন স্থানীয় পর্যায়ে নির্বাচনে প্রতিনিধিত্ব করছেন, আজকে সম্মিলিত নাগরিক সমাজের জেগে ওঠার সময় এসেছে। আপনারা সবাই ঐক্যবদ্ধ হন। ওই যারা বিনা ভোটে নির্বাচিত হয়েছে স্থানীয় সরকারে, তারা যাতে আর ওই চেয়ারে বসে অন্যায় কোনো বিচার না করতে পারে। পরিশেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপনারা জানেন সামান্য 2 কোটি টাকার একটি মামলা দিয়ে তাকে বছরের পর বছর কিন্তু কারাবন্দী করে রাখা হয়েছিল। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, আজকে তিনি মুক্ত হয়েছেন, তার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা তাকে যাতে সুস্থতা দান করে। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার